বিয়ের দাবিতে ফরিদপুরে স্বামীর বাড়িতে 5 দিন ধরে স্ত্রীর অনশন। রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনের হামলায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তরুণ আকরাম। দাদুর এক ঠোক তালের রস খেতে যশোরের মনিরামপুরে ভিড় জমাচ্ছে তালের রস প্রেমীরা। দর্শক, আমন্ত্রণ মাই টিভি গ্রামীণ নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। বিয়ের দাবিতে 3 সন্তানের জনক ইসরায়েলের বাড়িতে অনশনে বসেছেন স্ত্রী খুশি। ফরিদপুরের নগরকান্দা গ্রামে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। গত 5 দিন ধরে ভুক্তভোগী নারী খুশির একটাই দাবি, তাকে বিয়ে করতেই হবে। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকে বিষয়টি মীমাংসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিস্তারিত জানব রিপোর্টে। বিয়ের দাবিতে স্বামীর বাড়িতে অনশন করছেন স্ত্রী। অবিশ্বাস্য মনে হলেও তা সত্য। ফরিদপুরের নগরকান্দা গ্রামে ঘটেছে এমন চাঞ্চল্যকর ঘটনা। গত 5 দিন ধরে ভুক্তভোগী নারীর একটাই দাবি, তাকে বিয়ে করতে হবে। এখন আমি এটাই চাই যে ওর আমি বিয়ে করতে চাই, ওর সাথে সংসার করতে চাই, আর এটা চাই হবে। আমি 3 দিন ধরে ভাই না খাওয়া, আমি পয়লা রয়েছে এবারে এসে, আমার কোনো জায়গায় কোনো টাই নেই ভাই। খুশির অভিযোগ, কামরুজ্জামান ওরফে ইসরায়েল মুন্সি বিয়ের আশ্বাস দিয়ে তাকে ফরিদপুরের নগরকান্দা পৌর এলাকায় নিয়ে যান। সেখানে একটি ভাড়া বাড়ি নিয়ে তারা স্বামী স্ত্রীর মতো 2 মাস একসঙ্গে থাকেন। বিয়ের কথা বলতেই ইসরায়েল মুন্সি নানা অজুহাত দেখাতে থাকেন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তার বাড়িতে এসে অনশন শুরু করে খুশি। আইনে আমার 1.5 মাস যাবত আমার নগরকান্দা বাসা ভাড়া করে রাখছে। রাইখে এখন সে আমাকে পরিচয় দিতেছে না, বা সে কিছুদিন ধরে আমার সাথে কন্ট্যাক্ট করতেছে না। খুশি আরো জানান, 3 মাস আগে তার ভাঙা উপজেলায় বিয়ে হয়েছিল, কিন্তু ইসরায়েলের জন্য স্বামীকে ছেড়ে চলে আসেন তিনি। আসার সময় সব গহনা ও টাকা নিয়ে আসেন খুশি, যা পরবর্তীতে তুলে দেওয়া হয় ইসরায়েলের হাতে। সর্বস্ব দিয়ে এখন পথের ফকির ভুক্তভোগী খুশি, তাই বিয়ে ছাড়া আর কোনো পথ নেই তার কাছে। বাবা দেখে শুনে বিয়ে শাদী দিছে, ওর সাথে আমার কোন ধরনের কোনোরকম ভাবে কোনো সম্পর্ক নাই। তা থাকাতে আমার বাবা ওই যে বললাম জমি রাখবে, সে আমার হাজবেন্ডের কাছে টাকা চাইছে। তো আমি বিকালবেলা 5টা নাগাদ মানে ওরকম টাইমে বাড়ি আসবো। তো আমার বাবা বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে স্বর্ণ দিছে 2.5 ভরির মতো। সেগুলো আমার সাথেই থাকতো, নতুন বিয়ে হয়েছে তো এগুলো আমার সাথেই থাকতো। আমি জানি না যে মানে কেমনে কি, আমি বের হয়েছি বাড়ি থেকে, তারপরে আবার নিয়ে আসছে। সে আমার থেকে ওইগুলো জিনিসপত্র সবকিছু নিয়ে আসছে। বলছে যে আমি দোকানে মাল উঠাবো, আমার কাছে এখন টাকা নাই, ঈদের সময় দোকানে মাল উঠে আসবে, ঈদের পর আমি তোমার সবকিছু ফেরত দিয়ে দেবো। এগুলা সে বইলা টইলা সে আমার থেকে সব নিয়ে নিছে। তাহলে আমার মরার ছাড়া কোনো উপায় নাই, কারণ আমার কোনো পথ নাই যে আমি সেখানে যাবো, আমার মরতে হবে নাইলে। এদিকে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছেন ইসরায়েল মুন্সি। তিনি জানান, তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে খুশির সঙ্গে পরিচয় হয় তার। এরপর প্রেম এবং গোপনে বিয়ে করেন তারা, এবং নগরকান্দায় বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন খুশির সাথে। কিন্তু কিছুদিন পার হতেই জানতে পারেন খুশির অবৈধ সম্পর্কের কথা। এজন্য বিয়ের 2 মাসের মাথায় খুশিকে তালাক দেন তিনি। বিয়ে তো তার সাথে আমার অনেক আগে হয়ে গেছে, 100% সে আমার বই দেবো, এতে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। আমি প্রথমে জানতাম সে একদম ভালো মানুষ। আমি যখন তার বিবাহে আবদ্ধ হই তখন তাকে একা বাসায় রাখি। যে কোনো ভাবে যে কোনো ওসিলায় দেখি যে সে তার ফোন দিলে তার ফোন ব্যস্ত, তার ফোন বিজি, সে বিভিন্ন লোকের সাথে কথা বলে। তার খোঁজখবর নিয়ে দেখি আসলে তার চরিত্রের সমস্যা। আরো বিভিন্ন ভাবে সে আমার কাছে খালি টাকাই, তার চাওয়াটাই শুধু টাকা। দেখলাম যখন যে আমার মানিতে সব চলে যায়, তখন আমি নিজেই সিদ্ধান্ত নেই যে আসলে এভাবে সংসার চলে না। তাই আমি নিজেই ফরিদপুর গিয়ে কোর্টের মাধ্যমে তাকে ডিভোর্স প্রদান করি। খুশি ও ইসরায়েলের এই ঘটনায় অস্থির সময় পার করছেন ইসরায়েলের প্রথম স্ত্রী। বলছেন, তার বাড়িতে অনশন করা খুশি তাদেরকে হুমকি দিচ্ছেন, সেই সাথে তাদের প্রাণনাশের শঙ্কা রয়েছে। আমার সংসার নষ্ট করতেছে, আমরা ফুল ফ্যামিলি এখন বাড়ি ছাড়া হয়ে গেছি। এই মেয়ে সারাক্ষণ হুমকি দিতেছে, আমার ছেলে মেয়ে মাইরে ফেলাবে, কি করবে? আমার স্বামী যদি ওকে বিয়ে করে তাকে ওকে ছাইড়ে দিচ্ছে, ও এখনো কিসের দাবিতে ওইখানে বসে আছে। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই বিষয়টি মীমাংসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা সহকারী কমিশনার তারাও জানিয়েছেন মীমাংসার কথা। আদা সরাসরি না করে একটা সমাধানে আসলে এটাই আমি চাই। এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমার এই বক্তব্য। যোগাযোগ মাধ্যমে আমরা কিছুটা অবগত হয়েছি, তবে এ পর্যন্ত এই ব্যাপারে আমাদের কাছে কেউ কোনো লিখিত অভিযোগ কিংবা কোনো আনুষ্ঠানিকভাবে কেউ কোনো অভিযোগ করেনি। তবে আমরা বিষয়টি খোঁজ নিয়ে আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা
আমাদের যারা সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। পারিবারিক বা আইনি তৎপরতায় দ্রুত সমস্যার সমাধান হোক এই ঘটনার, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তরুণ আকরাম হোসেন। পরিবারের দাবি, দালালের মাধ্যমে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার এক সহযোদ্ধা। লাশ দেশে ফেরাতে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার। বিস্তারিত রিপোর্টে। আমার বাবা লাশের দ্বারা বলা যায় তারে না। রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়েছিল বাংলাদেশি যুবক আকরাম হোসেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ইউক্রেনের হামলায় মৃত্যু হয় তারই এক সহযোদ্ধা মোবাইলে এই খবর তার পরিবারকে জানান। খবরটি শোনার পর থেকেই শোকের মাতম বইছে পুরো এলাকা জুড়ে। 5 দিন আমার ছেলের সাথে আমরা যোগাযোগ নাই। আমার ছেলে 5 দিন আছেন বাংকারের তোলাতে বাইরে 5 দিন পরে আমার ছেলে ফোনটা কইতেছে, আব্বা একটা ছেলে মারা গেছে ইয়াসিন, আর একটা ছেলে আছে হাসপাতাল। আমি আব্বার দেশ হইতাম না, আমার আশা কইরো না। নিহত আকরাম হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে। পরিবার সূত্রে জানা যায় 3 ভাই ও 2 বোনের মধ্যে আকরাম ছিলেন সবার বড়। বাবার নেয়া ঋণের বোঝা ঘোচাতে 8 মাস আগে তিনি রাশিয়ায় পাড়ি জমান। ওয়েল্ডারের প্রশিক্ষণ নিয়ে ঋণ করে 6 লাখ টাকার বেশি খরচে বিদেশে গিয়েছিলেন আকরাম। রাশিয়ায় গিয়ে প্রথমে একটি প্রতিষ্ঠানে চাকরি করলেও 2.5 মাস আগে তিনি দালালের প্ররোচনায় রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যোগ দেন এবং ইউক্রেন যুদ্ধেও অংশ নেন। দালালরা পাসপোর্ট নিছে, ট্রেনিং সেন্টারে গেছিল, পরে কাজ শিখে গেছে, পরে চায়না কোম্পানিতে গেছিল যে রাশিয়া। পরে ওই থেকে দালালের চক্করে পইরা যে সেনাবাহিনীর আন্ডারে, রাশিয়ার সেনাবাহিনীর আন্ডারে যুদ্ধের মধ্যে এরা কিভাবে যে যোগদান করাইছে। পাসপোর্ট জমা দিলাম, জমা দেওয়ার পরে 1.5 বছর আমার ঘুরাইছে আমার ছেলের। 1.5 বছর ঘুরাই এসে কইতাছে, মুর্শিদ ভাই রাশিয়াতে ভালো অফার আছে, এই চায়না কোম্পানির মধ্যে দিয়ে দিই। চায়না কোম্পানিতে কথাবার্তি বললা, মানে চায়না কোম্পানিতে পাঠাইলাম, তারা টাকা দিলাম। ইন টোটাল আমার 9.5 লক্ষ টাকা গেছে আমার ছেলেটার যে পাঠাইছে। এদিকে স্বজনদের দাবি, যুদ্ধে নয় কোম্পানিতে কাজের জন্য গিয়েছিল আকরাম। দালালের কারণেই এই ঘটনা, দাবি স্বজনদের। আমার নাতিরে আমরা রাশিয়া পাঠাইছি কোম্পানিতে কিভাবে এরা বিক্রি করছে আমার নাতিরে আমরা সেটা জানি না। আমার নাতিরে আমরা কোনো যুদ্ধ দিছি না, আমরা দিছি কোম্পানিতে। আমার নাতিরে বিক্রি হয়েছে, আমার নাতি বিক্রি হয়েছে, বুম পয়রা মারা গেছে। এখন আকরামের মরদেহ দেশে ফেরাতে সরকারের সহযোগিতা কামনা করছে তার পরিবার। আমরা এই সরকারের কাছে দাবি, আমরা বাইফুতের লাশটা চাই। আর আমরা 10 লক্ষ টাকা আমার বাইফুতের খরচ গেছে, ঋণ মেন কইরা ব্যাংকের টাকা উড়াইছে, সুদে আনছে, কিস্তি উড়াইছে, আমরা তার ক্ষতিপূরণ চাই। যে ছেলেগুলো মারা গেছে প্রত্যেকটা ছেলের ক্ষতিপূরণ আমার বাংলাদেশের সরকার যেমন রাশিয়া সরকারের কাছে। এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান আশুগঞ্জের ইওনো রাফে মোহাম্মদ ছড়া। কবির চৌধুরী জয়, মাই টিভি। 45 বছর ধরে তালের রস সংগ্রহ করছেন নজরুল বিশ্বাস। যশোরের মনিরামপুর উপজেলার চান্দুয়া গ্রামের বাসিন্দা তিনি। দূর দূরান্ত থেকে নজরুলের তালের রসের স্বাদ নিতে ছুটে আসেন রসপ্রেমীরা। আর তাদের কাছে রস বিক্রি করে চলে নজরুল বিশ্বাসের 7 সদস্যের সংসার। বিস্তারিত জানবো রিপোর্টে। তালগাছের চূড়ায় উঠে হাড়ি বাঁধছেন নজরুল বিশ্বাস। এরপর সারাদিন রস চুইয়ে জমা হবে মাটির হাড়িতে। এরপর সেই রস বিক্রি হবে বাজারে। সেই রসের স্বাদের টানেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন রস পিপাসুরা। কেউ যান সাইকেলে, কেউ মোটর বাইকে, শুধু এক ঢোক খাঁটি তালের রসের জন্য। এভাবে 45 বছর ধরে তালের রস সংগ্রহ করে যাচ্ছেন তিনি। আমি আব্বার সঙ্গে গাছ কাটি দীর্ঘ 40 থেকে 45 বছর, খেজুর গাছ এবং তাল গাছ। যশোরের মনিরামপুর উপজেলায় চান্দুয়া গ্রামের সড়কের পাশে তাল গাছগুলোর দিকে তাকালেই দেখা মেলে এক চিরপরিচিত দৃশ্য। 57 বছর বয়সী নজরুল বিশ্বাস প্রতিদিন 3 বার গাছে উঠে রস সংগ্রহ করছেন। মাত্র 12 বছর বয়সে বাবার হাত ধরে শিখেছিলেন তাল গাছ থেকে রস সংগ্রহের কৌশল। সেই শুরু। এরপর থেকে কেটে গেছে 45টি বছর। আজও তিনি সেই কাজই করে যাচ্ছেন, যেন এটি তার নেশায় পরিণত হয়েছে। গাছ কাটি এই 12-13 বছর বয়স হলি, এখন আমি 40-45 বছর হয়ে গেছে আমার গাছ কাটাই পিসা, খেজুর গাছ এবং তাল গাছ। এই দীর্ঘ অভিজ্ঞতায় তাল গাছ কাটা ও রস সংগ্রহে পারদর্শী হয়ে উঠেছেন তিনি। কখন মুচি কাটলে ভালো রস পাওয়া যাবে, কিভাবে ভার বা মাটির পাত্র প্রস্তুত করতে হবে, সবই এখন তার নখদর্পণে। আগুনে পোড়ানো ভারে ঠিকমতো চুন লাগিয়ে তিনি রসকে রাখেন টাটকা ও সুস্বাদু। ভার দিতে হয়, চুন দিতে হয় এবং পোড়াতে হয়,
কুড়ালি রসটা টাটকা হয়। 2.5 থেকে 3 মাস এই গাছের বয়স থাকে, এই তাল গাছ কাটার সিজন থাকে। এরপরে আর থাকে না, বর্ষা বাদল হয়ে যায়, তখন বন্ধ করে দিই। 12টি তালগাছ থেকে প্রতিদিন গড়ে 15 থেকে 20 ভাঁড় রস সংগ্রহ করেন নজরুল বিশ্বাস। প্রতি গ্লাস 10 টাকায় বিক্রি হয়, আর এই আয় দিয়েই চলে তার সংসার। নজরুল বিশ্বাস এখন এলাকায় সুস্বাদু ও খাঁটি রসের কারিগর হিসেবে পরিচিত। তার সুস্বাদু রসের খ্যাতি ছড়িয়ে পড়েছে আশেপাশের গ্রামেও। নিম্নপক্ষে 2.5 থেকে 3 লাখ টাকা ইনকাম হয়েছে। এই তাল গাছ কাটতেছি এখন এই গাছ কাটিয়ে বাজারে নিয়ে যাব। তাল গাছ কাটিয়ে যে রসগুলো নয়, সকালে এটা জ্বালাই, দুপুরেটাও জ্বালাই, বিকেলেটা নিয়ে যেয়ে লোকজনে খাইয়ে খুব তৃপ্তি পায়, খুব আনন্দ পায়। নপলার থেকে, যশোর থেকে, কেশবপুরে আসে এই রস খাতি। আগামী 5 মাস চলবে রস সংগ্রহের মৌসুম। যতদিন তাল গাছে রস থাকবে ততদিন ধরে মানুষের মুখে হাসি ফুটিয়ে যাবেন নজরুল বিশ্বাস। কবির চৌধুরী চয়, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি গ্রামীণ নিউজ। গ্রামের আলোচিত সব খবর দেখতে চোখ রাখুন মাই টিভি গ্রামীণ নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।